একসাথে আমি আর কাকিমা গল্প করছিলাম। হঠাৎ কাকিমা আমাকে একটি অদ্ভুত প্রস্তাব দিয়ে বসল, যা শুনে আমি হতবাক হয়ে বললাম, কাকিমা, তুমি এসব কি বলছ? কাকা বিদেশ, তাই তুমি এসব অন্যায় করবে? তখন কাকিমা বলল, বাবা দেবনাথ, তোর কাকা বিদেশ, বাট তোর কাকা তো একবারও আমার কথা ভাবল না। বছরের পর বছর বিদেশ পড়ে থাকে। তুই বল, আমি কেমনভাবে একা একা থাকি? আমারও তো একটা মন আছে নাকি? আমিও তো একটা মানুষ। তারপর বন্ধুরা, সেদিন রাতে আমি ঘুমিয়ে গেলে কাকিমা ধীরে ধীরে, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি কালিকা দেবনাথ, কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। সদ্য কলেজে ভর্তি হয়েছি। নতুন বন্ধু, নতুন পরিবেশ, আর তার মাঝে কিছু পুরনো সম্পর্ক, যেগুলোর রং দিন দিন বদলাচ্ছে। আমাদের পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোর মধ্যে ছিল কাকা কাকিমার সাথে। কাকা বহু বছর ধরে বিদেশে থাকেন, বছরে একবার আসেন মাত্র। আর কাকিমা মিনতি দেবনাথ গ্রামের বাড়িতেই থাকেন, পরিবারের দায়িত্বে। কাকিমার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য ছিল, একটা শান্ত মায়া আর একরাশ কোমলতা, যা খুব সহজেই মন ছুঁয়ে যায়। ছোট থেকে কাকিমা আমাকে অনেক স্নেহ করতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে স্নেহ যেন একটু একটু করে রূপ বদলাতে শুরু করল। বাড়িতে যখনই যেতাম, কাকিমার চাহনি, কথার ধরন আর অতিরিক্ত যত্ন আমাকে একটা অদ্ভুত অনুভব করাত। প্রথম দিকে বুঝে উঠতে পারিনি, কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম কাকিমা যেন আমাকে অন্য চোখে দেখছেন। আমিও অস্বীকার করতে পারি না, আমার কাকিমার প্রতি একটা অন্যরকম ভক্তি শ্রদ্ধা ছিল, যে ভক্তি শ্রদ্ধাটা স্নেহের গণ্ডি ছাড়িয়ে কেমন যেন গভীর হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের জটিলতা বাড়ছে, কিন্তু তখনও জানতাম না এই অচেনা টান একদিন আমাদের জীবনকে কিভাবে বদলে দেবে। সেদিন ছিল পুজোর ছুটির সময়। আমি গ্রামের বাড়িতে এসেছি কিছুদিন কাটানোর জন্য। বাবা মা শহরে ব্যস্ত, আর কাকা বিদেশে, তাই কাকিমা একা। আমি যেন তার সেই নিঃসঙ্গ সময়ের একমাত্র সঙ্গী। সকাল বিকেল একসাথে বসে খাওয়া, আঙিনায় গল্প করা, এমনকি অনেক রাতে চুপচাপ বসে থেকে আকাশ দেখা, এই সব আমাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি করছিল। কাকিমার চোখে মাঝে মাঝে আমি একটা প্রশ্ন দেখতে পেতাম, যেন কিছু বলতে চান কিন্তু পারেন। আমি চুপ করে থাকতাম, কারণ আমিও দ্বিধায় ছিলাম। আমার অনুভবগুলো কি ঠিক? কাকিমার প্রতি আমার এই ভক্তি শ্রদ্ধা কি শুধুই আবেগ, নাকি অন্য কিছু? একদিন বিকেলে কাকিমা আমাকে ডেকে তার হাতের তৈরি পায়েস খাওয়ালেন। আমি প্রশংসা করতেই তিনি হেসে বললেন, তুই আসলেই আমার খুব কাছের মানুষ কালিকা, তোকে ছাড়া দিনগুলো কেমন জানি লাগে। কথাটা শুনে আমি থমকে গেলাম। মনের গভীরে কেমন জানি লাগলো। আমি কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়েছিলাম। কাকিমার চোখে তখন জল চিকচিক করছিল। আমি বুঝলাম এই সম্পর্কের পথে আমরা হেঁটে চলেছি এক অজানা গন্তব্যের দিকে। এখন প্রশ্ন শুধু এই পথটা শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ি জুড়ে এক অদ্ভুত নীরবতা। কাকিমা বারান্দায় বসে আছেন, হাতে চায়ের কাপ, মুখে ভাবনার ছায়া। আমি পাশে গিয়ে বসলাম। কাকিমা চুপচাপ আমার দিকে তাকালেন, তারপর হালকা গলায় বললেন, কালিকার মতো কাউকে জীবনে পেলে জীবনটা আমার রঙিন হয়ে উঠত। এই কথা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আমি মাথা নিচু করে বসে থাকলাম। দুজনেই চুপ, কিন্তু সেই নীরবতা যেন অনেক কিছু বলে দিচ্ছিল। অনুভব, আকাঙ্ক্ষা, না পাওয়ার হতাশা, সব মিশে একাকার হয়ে যাচ্ছিল। বিকেলে আমি বাড়ির উঠোনে বসে বই পড়ছিলাম। হঠাৎ কাকিমা পাশে এসে বসে বললেন, কালিকা, কখনো কি মনে হয় আমরা দুজন একে অপরের থেকে বেশ কিছু আশা করি? আমি হতবাক হলাম তার কথা শুনে। কাকিমার চোখে তখন একরাশ জিজ্ঞাসা, যেন উত্তর খুঁজছেন আমার নীরবতায়। আমি একটু দম নিয়ে বললাম, আমার মনে হয় আমরা একে অপরকে ভালো করে বোঝা উচিত, না হলে ভবিষ্যতে আমাদের জন্য খারাপ হতে পারে। কথাটা বলেই আমি উঠে গেলাম।
কারণ মন আর স্থির ছিল না। কাকিমার সেই মায়াভরা চাহনি সত্যিই আমার খুব ভালো লাগত। এক অন্যরকম অনুভব হতো, যা হয়তো সময়ের সাথে বদলে যাবে অথবা চিরস্থায়ী হয়ে থাকবে। পরের দিনটা একটু অস্বস্তিতে কাটল। আমি আর কাকিমা যেন ইচ্ছে করেই একে অপরকে এড়িয়ে চলছিলাম। কিন্তু এই এড়িয়ে যাওয়ার মধ্যেও ছিল এক অদৃশ্য কিছু, যা আমাদের বারবার কিছু একটা বোঝাচ্ছিল। বিকেলের দিকে কাকিমা রান্নাঘরে ব্যস্ত ছিলেন, আর আমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ কাকিমা বললেন, তুই যদি কখনো অন্য কাউকে ভালোবাসিস আমাকে জানাবি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমি যাকে ভালোবাসি সে অনেক আগেই আমার জীবনে এসেছেন। কাকিমা থেমে গেলেন, ধীরে ধীরে আমার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আমাদের মাঝখানে তখন শুধু নিঃশব্দ আর নীরবতা ছিল। রাতের খাবারের পর কাকিমা আমাকে ডাকলেন ছাদে যেতে। আমরা দুজন ছাদের কোণায় বসে আকাশ দেখছিলাম। কাকিমা হঠাৎ বললেন, কালিকা, কেন জানি না তোর সাথে আমার গল্প করতে অনেক ভালো লাগে। আমি তার দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ কাকিমা। কথাটা বলেই আমি নিচে নেমে এলাম। তখন আমি বুঝতে পারছিলাম, কাকিমার চোখে তখন এক ধরনের দ্বিধা আর স্বপ্নের মিশ্রণ ছিল। আমি জানতাম কিছু একটা ঘটতে চলেছে, যা আমাদের সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত। কাকিমা যেন আজ একটু বেশি গম্ভীর, একটু বেশি নিজের ভেতরে বন্দী। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিকঠাক নেই। দুপুরের দিকে তিনি আমাকে ডাকলেন ছোটবেলার কিছু পুরনো ছবি দেখাতে। সেই সব ছবির মাঝে আমরা দুজনের অনেক স্মৃতি। কখনো হেসে, কখনো চুপ থেকে আমরা সেগুলো দেখতে লাগলাম। হঠাৎ কাকিমা বললেন, কালিকা, তুই কি ভাবিস জীবনে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায়? আমি একটু থেমে বললাম, যদি মন থেকে চাই তাহলে হয়তো যায়। এই কথার পর আমরা দুজনেই চুপ করে থাকলাম। সেই নীরবতা আবার একটা অজানা কিছুর ভাবিয়ে তুলতে লাগল। সন্ধ্যায় কাকিমা বাবার ঘরে বসে কাকার পুরনো চিঠিগুলো পড়ছিলেন। আমি বাইরে দাঁড়িয়ে দেখছিলাম তাকে। হঠাৎ তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, কালিকা, তুই আমার ছেলের মতো। আমি তোকে অনেক ভালোবাসি। তুই কি সারা জীবন আমাদের পাশে থাকতে? কালিকা, তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না এটা এক ধরনের সম্মতি না শুধুই অন্য কিছুর বহিঃপ্রকাশ। তবে এটুকু বুঝতে পারলাম, আমাদের সম্পর্কের বাঁধনটা আর আগের মতো নেই। সময় এসেছে একটা সিদ্ধান্ত নেবার, কিন্তু সেই সিদ্ধান্ত কি শুধু হৃদয়ের কথা শুনে হবে, নাকি বাস্তবতাও বিবেচনা করতে হবে? পরদিন ভোরে ঘুম ভাঙতেই দেখি কাকিমা উঠোনে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছেন। তার চুলগুলো খোলা, চোখে এক রাশ ভাবনা। আমি কিছুক্ষণ দূর থেকে দেখলাম, তারপর একটু এগিয়ে গিয়ে বললাম, কাকিমা, সব ঠিক আছে তো? তিনি হালকা হাসলেন, কিন্তু সেই হাসির পেছনে মনে হচ্ছে এক কষ্ট ছিল। বললেন, সব ঠিক আছে কালিকা, শুধু মাঝে মাঝে মনে হয় আমি কারোর কিছু নয়। কথাটা শুনে মনের মধ্যে কেমন যেন আমি কষ্ট অনুভব করলাম। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি আমার অনেক কিছু। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। শব্দহীন সেই মুহূর্তে ছিল অজস্র অনুভবের প্রকাশ। সেদিন দুপুরে হঠাৎ কাকিমা বললেন, কালিকা, তুই কি কয়েকদিনের জন্য শহরে ফিরে যাবে? আমি চাই একটু একা থাকতে। কথাটা শুনে আমি যেন কিছুটা চমকে গেলাম, কিন্তু কাকিমার চোখে তখন এক ধরনের স্থিরতা ছিল, যেন তিনি নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। আমি মাথা নেড়ে রাজি হলাম। বিদায়ের সময় কাকিমা আমার দিকে তাকিয়ে বললেন, সব সম্পর্কের এক নিজস্ব সময় থাকে, তোর আর আমারটাও হয়তো আসছে। আমি আর কিছু বললাম না, শুধু চুপচাপ গাড়িতে উঠে শহরের পথে রওনা হলাম। তবে মনে তখন একটা প্রশ্ন, এই দূরত্ব কি আমাদেরকে কাছে নিয়ে আসবে, নাকি চিরদিনের মতো আলাদা করে দেবে? শহরে ফিরে এসে আমি যেন এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেলাম। কলেজ, বন্ধু-বান্ধব সব কিছুই ছিল, কিন্তু মন পড়ে থাকত গ্রামের সেই বাড়িটায়, আর চোখের মধ্যে একটিমাত্র ছবি, কাকিমা।
প্রতিদিন সকালবেলা জানালার ধারে বসে তার কথা ভাবতাম। ফোন করতে গিয়েও থেমে যেতাম। মনে হতো হয়তো তিনি এখন একা থাকতে চান। এমন সময় একদিন ডাকপিয়ান একটা চিঠি দিয়ে গেল, কাকিমার লেখা। ভেতরে লেখা ছিল, কালিকা, তোকে ছাড়া প্রতিটা দিন অসম্পূর্ণ মনে হয়, কিন্তু এই অসম্পূর্ণতাই বুঝিয়েছে কিন্তু আমি তোকে কতটুকু ভালোবাসি তা তুই বুঝলে না। এই চিঠির প্রতিটি শব্দ যেন আমার হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল। সেই রাতেই আমি জানলাম, এই সম্পর্ক আর শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এর ভেতরে জন্ম নিচ্ছে এক দায়িত্ব, এক গভীর মমত্ব, যা সহজে উপেক্ষা করার নয়। পরদিন সকালে আমি কাকিমাকে চিঠির উত্তর দিলাম। লিখলাম, কাকিমা, আপনার মতো করে কেউ কখনো আমায় ভাবেনি, আর আমিও কাউকে এভাবে অনুভব করিনি। চিঠি পোস্ট করে আসার পর আমার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। আমরা হয়তো সমাজের নিয়মে বাঁধা, কিন্তু মনের বাঁধনে আমরা আগেই এক হয়ে গেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। চিঠি পাঠানোর পর থেকে প্রতিদিনের সকাল কেমন যেন অন্যরকম হয়ে উঠল। মনটা প্রতীক্ষায় থাকত, কবে উত্তর আসবে, কবে কাকিমা হয়তো আবার ডেকে নেবেন সেই চেনা উঠোনে। 1 সপ্তাহ কেটে গেল, কোনো উত্তর নেই। মন খারাপ হয়ে গিয়েছিল। ভাবতে ভাবতে একদিন হঠাৎ বিকেলে ফোন এলো কাকিমার। তিনি শুধু বললেন, তুই কি একটু আসবি? কণ্ঠে ছিল এক রাস প্রত্যাশা, কিন্তু কণ্ঠটাতে কেমন জানি অন্যরকম একটা মায়া ছিল। আমি কিছু না ভেবেই বললাম, হ্যাঁ কাকিমা, আমি কালই আসছি। সেদিন রাতে ঘুম এলো না। এতদিনের অপেক্ষা, অনুভব আর প্রশ্ন সব যেন একসাথে মিলে এক ভিন্ন কিছু সম্ভাবনা তৈরি হলো। গ্রামে পৌঁছে দেখি বাড়িটা আগের মতোই শান্ত, তবে কাকিমার চোখে যেন এক অন্যরকম দীপ্তি। তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমায় দেখেই এক নিঃশ্বাসে বললেন, কালিকা, তুই এলি, এইটুকুই ছিল দরকার। আমি কিছু বললিনি, শুধু মুচকি হেসে মাথা নেড়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম। সেদিন রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম, পুরনো দিনের কথা, সেই চিঠিগুলোর কথা। কাকিমা বললেন, তুই যদি সত্যি বলিস, তোকে আমি আর যেতে দেব না। আমি শান্তভাবে বললাম, আমি এবার এসেছি থেকে যাওয়ার জন্য। সেই মুহূর্তে বন্ধুরা, আমাদের সম্পর্কটা শুধু অনুভবে নয়, বাস্তবতায়ও এক নতুন রূপ নিতে শুরু করল। পরদিন সকালে আমি উঠেই দেখি কাকিমা রান্নাঘরে ব্যস্ত। তার মুখে যেন এক অজানা প্রশান্তি। আমাকে দেখে মিষ্টি হেসে বললেন, আজ তোকে আমি নিজে সকালের নাস্তা খাওয়াবো। সেই মুহূর্তটা যেন ছিল এক নতুন জীবনের শুরু। আমরা একসাথে খেতে বসে অনেক গল্প করলাম, হাসলাম, আর মাঝে মাঝে চুপ থেকেও কথা বললাম। কাকিমা বললেন, কালিকা, তুই এখানে থাকলে আমার অনেক ভালো লাগে, আমি কথা বলার সম পাই। আমি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আপনার হাসিটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। আমাদের কথোপকথনের মধ্যেই গড়ে উঠছিল এক নতুন রূপ, যেটা কেবল অনুভব নয়, এক অদ্ভুত রূপরেখা। সেই সন্ধ্যায় কাকিমা বললেন, কালিকা, আমি অনেক ভাবনার পর একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই যদি চাস, আমরা আমাদের সম্পর্ককে এক সামাজিক রূপ দিতে পারি। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আপনি যদি মন থেকে চান, আমি কখনো না বলবো না। কাকিমা একটু কাঁপা কণ্ঠে বললেন, তুই জানিস, এটা সহজ হবে না। অনেক কথা উঠবে, অনেক চোখ আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমি বললাম, যে সম্পর্ক সত্যি তার পাশে দাঁড়াতে ভয় নেই। সেই রাতে আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি কোনো ঘোষণা, শুধু এক নীরব সম্মতি, যা ভবিষ্যতের পথ দেখানোর সূচনা। পরদিন সকালে কাকিমামায় বললেন, আজ আমরা পাশের গ্রামে এক আত্মীয়ার বাড়ি যাচ্ছি। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি কিছু না জিজ্ঞেস করেই রাজি হয়ে গেলাম। দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম। পথ চলতে চলতে কাকিমা হালকা গলায় বললেন, এই সমাজে আমাদের সম্পর্ক সহজভাবে মেনে নেওয়া কঠিন হবে, কিন্তু আমি চাই আজ থেকে তুই আমাকে সাহায্য করবি। আমি বললাম, আপনি 1 পায়ে গেলে আমি 2 পায়ে গোব। যত বাধাই আসুক, আমরা একসাথে পার করব। কাকিমার চোখে তখন একরাশ ভরসা, যেন আমার কথাই ছিল তার অপেক্ষার উত্তর।
আত্মীয়ার বাড়িতে গিয়ে দেখি পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য আগে থেকেই জড়ো হয়েছেন। কাকিমা প্রথমেই শান্ত গলায় সকলের সামনে বললেন, আজ আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি কালিকাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই। মুহূর্তেই যেন চারপাশটা নীরব হয়ে গেল, কারো চোখে বিস্ময়, কারো মুখে প্রশ্ন। আমি এগিয়ে গিয়ে বললাম, আমরা শুধু সম্পর্ককে নয়, দায়িত্বকে বেছে নিচ্ছি। আমাদের সিদ্ধান্ত কাউকে ছোট করে নয়, বরং একটা নতুন দৃষ্টিভঙ্গিকে সামনে আনে। অনেকেই তখন ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। সেদিন আমরা জানলাম, ভালোবাসা যতটা ব্যক্তিগত ততটাই শক্তিশালী, যদি পাশে থাকে সাহস আর সম্মান। পরিবারের সম্মতি পাওয়ার পর গ্রামে যেন একটা নতুন বাতাস বইতে শুরু করল। কিছু প্রতিবাদী কঞ্চ থাকলেও কাকিমার আত্মবিশ্বাস আর আমার স্পষ্টতা অনেকের মন জয় করে নিয়েছিল। আমরা কেউ তাড়াহুড়ো করিনি। কাকিমা বললেন, সবকিছু ধীরে হোক, কিন্তু মজবুত হোক। সম্পর্কের আগে বন্ধুত্বটা ঠিকভাবে গড়ে তুলি। আমি সম্মত হলাম। প্রতিদিন আমরা একসাথে সময় কাটাতাম, কখনো রান্নাঘরে, কখনো উঠোনে, আবার কখনো বই পড়ে শুনিয়ে একে অপরকে নতুনভাবে জানতাম, বুঝতাম। সেই পরিচয়গুলো যেন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করছিল। একদিন সন্ধেবেলা কাকিমা বললেন, কালিকা, জানিস, তোকে আমি প্রথমে এক শিশুর মতো দেখেছিলাম। এখন তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমি চুপ করে রইলাম। কোনো প্রেমের ঘোষণা ছিল না, তবু আমাদের চোখে তখন ছিল এক অদ্ভুত দৃষ্টি। আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম, এই সম্পর্ক শুধু সামাজিক স্বীকৃতি নয়, এটা এক আত্মিক বন্ধন, যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে গেছে। বাকি শুধু একটাই কাজ, এই বন্ধনকে আনুষ্ঠানিক রূপ দেওয়া। দিনগুলো যেন হাওয়ার মতো উড়ে যাচ্ছিল। গ্রামে আমাদের সম্পর্ক এখন আর কারো কানে ফিসফাস নয়, বরং ধীরে ধীরে মেনে নেওয়া এক বাস্তবতা। একদিন সকালে কাকিমা হালকা গলায় বললেন, কালিকা, যদি তুই রাজি থাকিস, আমি চাই 25শে বৈশাখে আমাদের বিয়েটা হোক। এটা রবি ঠাকুরের জন্মদিন। নতুন শুরুর জন্য এর চেয়ে সুন্দর দিন আর হয় না। আমি হয়ে বললাম, এই দিনটা তো এখন থেকে শুধু রবীন্দ্রনাথের নয়, আমাদেরও হয়ে গেল। এরপর শুরু হলো প্রস্তুতি, সীমিত আকারে, ঘরোয়া আয়োজনে, কিন্তু ভালোবাসায় ভরা। গ্রামের মানুষজন যারা প্রথমে বিরোধিতা করেছিল, তারাও এখন সাহায্য করছে। কেউ মণ্ডপ সাজাচ্ছে, কেউ কাকিমার জন্য শাড়ি আনছে। আমার মায়ের মতো কাকিমার এক বড় জা এসে বললেন, মিন্তি, তুই জীবনে অনেক কষ্ট পেয়েছিস, এবার যেন তোর মুখে চিরস্থায়ী হাসি দেখি। কাকিমার চোখ ভিজে উঠেছিল, আর আমি বুঝতে পারছিলাম, এই সম্পর্কটা আর কোনো প্রতিবাদের নয়, এটা এখন এক শিক্ষিত সত্য। আমাদের বিয়ে মানে কেবল দুজন মানুষের সংসারই নয়, এটা এক সাহসী সিদ্ধান্তের বিজয়, ভালোবাসাকে সম্মান জানানো এক উৎসব। 25শে বৈশাখ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেন গোটা গ্রামে অন্যরকম একটা আবহ ছড়িয়ে পড়েছিল। সকাল থেকেই কাকিমার সাজসজ্জায় ব্যস্ত, আর আমি আত্মীয়দের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের বিয়ের আয়োজনে আড়ম্বর না থাকলেও আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। গ্রামের মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছিল এক ছোট্ট মণ্ডপ, ফুলের গন্ধে ভরে গিয়েছিল চারপাশ। সময় মতো পুরোহিত এসে পুজো শুরু করলেন, আর আমি, আমার কাকিমা। আজকের দিনে যিনি শুধুই মিনতি নন, তিনি আমার জীবনসঙ্গিনী। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। বিয়ের মন্ত্র পড়া হচ্ছিল, আর আমার মনে ভেসে উঠছিল সেই সব পুরনো দিনগুলো, চুপিসারে দেখা, চিঠির কথা, একাকিত্বের পাশে দাঁড়ানো। সব কিছু আজ এক জায়গায় এসে মিলেছে। কাকিমার চোখে জল ছিল, কিন্তু সেই চোখে ছিল স্বস্তির আলো। 7 পাকে আমরা যখন ঘুরছি, আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, এই বন্ধন শুধু সামাজিক নয়, আত্মিক হবে। এই সম্পর্ক আমি সম্মান দিয়ে রাখব, যেমন কাকিমা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সব সময়। বিয়ের পরের দিন সকালটা ছিল একেবারে অন্যরকম। মন্দিরের আশেপাশের মানুষজন এখন আমাদের দম্পতি হিসেবে ডাকছে, যা শুনে প্রথমত আমাদের কিছুটা খারাপ লাগত, বাট এখন সব ঠিক হয়ে গেছে। যিনি এখন আমার স্ত্রী, সকালে আমার জন্য চা করে এনে বললেন, এই প্রথম তোকে 1 কাপ চা দিলাম স্বামী হিসেবে। আমি মুচকি হেসে বললাম, আমি এই প্রথমবার নিজের স্ত্রীকে কাকিমা ছাড়া অন্য নামে ডাকব, কিন্তু কেমন যেন অচেনা লাগছে আমার। দুজনে হেসে ফেললাম। আমাদের হাসির মাঝে লুকিয়েছিল স্বস্তি, বন্ধন আর একটা নতুন জীবনের সূচনা। সেই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামেই কিছুদিন থাকব, যাতে গ্রামের লোকজন আমাদের গ্রহণ করতে সময় পায়। প্রতিদিন সকালবেলা আমরা একসাথে হাঁটতাম,
বাজার করতাম আর সন্ধেবেলায় উঠোনে বসে গল্প করতাম। এই সাধারণ মুহূর্তগুলোই যেন অসাধারণ হয়ে উঠছিল। একদিন কাকিমা বললেন, তুই আমার জীবনের সেই অধ্যায় যেটা পড়া হয়নি কখনো, কিন্তু সবচেয়ে সুন্দর। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমরা দুজনেই এখন সেই গল্পটা লিখছি, যেটার কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু প্রতিটা শব্দ আমাদের নিজেদের। নতুন জীবনের প্রতিটি ধাপ আমরা নিচ্ছি যত্ন করে, একটা ভালোবাসার সংসার করার স্বপ্ন নিয়ে। বিয়ের কয়েকদিন পর থেকেই আমরা দুজনে মিলে ছোট ছোট দায়িত্ব ভাগ করে নিতে শুরু করলাম। কাকিমা রান্নার পাশাপাশি আমার পড়াশোনার দিকেও নজর রাখতেন, আর আমি বাড়ির বাজার, জমি জমার কাজ সামলাতাম। গ্রামের লোকেরা এখন আর কৌতূহলী চোখে তাকায় না, বরং অনেকেই এসে বলতো, তোমরা ভালো করেছ, ভালো থেকো। এই স্বীকৃতি আমাদের শক্তি হয়ে দাঁড়ালো। এক সন্ধ্যায় উঠোনে বসে কাকিমা বললেন, জীবনের এত কিছুর পর আজ এই নিঃশব্দ সন্ধ্যাও বড় আপন মনে হয়। আমি হাসতে হাসতে বললাম, কারণ এখন সেটা দুজনের। একদিন কাকিমা আমার পাশে বসে হঠাৎ বললেন, তোর কলেজের খবর কি? শহরে যাওয়া লাগবে তো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, আবার ফিরতে হবে, কিন্তু এবার একা যেতে মন চায় না। তখন কাকিমা এক অবাক দৃষ্টিতে আমাকে বললেন, আমি আছি, পাশে থাকব সবসময়, তুই শুধু নিজের স্বপ্নটাকে ভাসতে দিস। সেই মুহূর্তে বুঝলাম, এই সম্পর্ক শুধু আবেগে করা নয়, বরং দায়িত্ব, সমর্থন আর ভালোবাসার এক বাস্তব ছবি। সংসার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, বরং একসাথে বেড়ে ওঠা। আর সেই যাত্রা আমরা দুজনই মিলেই শুরু করেছি। কলেজে ভর্তি হওয়ার সময় চলে এসেছিল। শহরে ফিরে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে, এই বাস্তবতাটা মেনে নেওয়া সহজ ছিল না, বিশেষ করে যখন নতুন সংসারটা এত সুন্দরভাবে গড়ে উঠছিল। যাওয়ার আগের দিন রাতে উঠোনে বসে আমরা একসাথে চাঁদের আলোয় চুপচাপ বসেছিলাম। কাকিমা বললেন, এই দূরত্বটাও আমাদের ভালোবাসার পরীক্ষার অংশ। তুই পড়াশোনায় মন দে, আমি এখানে সব সামলে নেব। আমি মাথা ঝুঁকিয়ে বললাম, আপনি থাকলে কোনো কিছুই কঠিন মনে হয় না। সেই রাতে আমাদের মধ্যে তেমন বেশি কথা হলো না, তবু যেন কিছু একটার বহিঃপ্রকাশ ঘটছিল। শহরে গিয়ে প্রথম কয়েকটা দিন কষ্টে কেটেছিল। নতুন জায়গা, ক্লাস, নতুন মানুষ, সব কিছু মিলিয়ে একা লাগছিল। কিন্তু কাকিমা প্রতিদিন ফোন করতেন, বলতেন, আজকের মেনু কি রাখলাম জানিস? আবার কোনোদিন হঠাৎ বলতেন, তোকে ছাড়া বাড়িটা একেবারে শূন্য শূন্য লাগে। এসব ছোট ছোট কথায় আমার মনটা ভরে যেত। আমি বুঝে গিয়েছিলাম, দূরত্ব কোনো সম্পর্কের অন্তরায় নয়, যদি ভালোবাসা সত্য হয়। আমাদের সম্পর্ক চিরদিন অটুট থাকবে। কলেজের ব্যস্ততা একটু একটু করে বাড়ছিল। ক্লাস আর পরীক্ষার চাপের মাঝে কাকিমার ফোন পাওয়া কখনো কখনো মিস হয়ে যেত। তবে কাকিমা বুঝে নিতেন আমি পড়ালেখায় মন দিচ্ছি, তাই তিনি আমায় ফোনে এত ডিস্টার্ব করতেন না। হঠাৎ একদিন ডাকঘর থেকে একটা চিঠি এলো, কাকিমার হাতের লেখা। চিঠিতে লেখা ছিল, তোর ব্যস্ততা বুঝি, কিন্তু জানিস তো, তোকে ছাড়া উঠোনের তেলে ভাজা আর দুপুরের রোদ দুটোই কেমন শূন্য লাগে। সেই মুহূর্তে বুঝলাম, ভালোবাসা শুধু ফোন কল বা উপস্থিতিতে হয় না, ভালোবাসা চুপি চুপি শব্দ হয়ে মনকে ভালো করে রাখে। পরদিন রাতে আমি কাকিমাকে ফোন করলাম, বললাম, চিঠিটা পড়ে আমার অনেক ভালো লাগলো, এত শব্দের মাঝে তুমিই সবচেয়ে শান্তি। কাকিমা একটু হেসে বললেন, তোর পাশে না থেকেও পাশে আছি, এটাই আমার ভালোবাসা। আমরা দুজনেই অনুভব করলাম, এই দূরত্বের সম্পর্কের গভীরতা শুধু বাড়ছে। জীবনের ব্যস্ততা, সময়ের টানাপড়েন, সব কিছুর মাঝেও যেটা অটুট থাকছে, সেটা আমাদের বিশ্বাস, আমাদের আন্তরিকতা। আর এই বিশ্বাসই আমাদের সম্পর্কের ভিত্তি। সেমিস্টার ফাইনাল শেষ হতেই মনটা বাড়ির দিকে ছুটে চলছিল। একটানা 4 মাস হয়ে গেছে কাকিমার সঙ্গে দেখা হয়নি। ফোনে কথা হলেও চোখের দেখা আর সেই চুপচাপ সময় কাটানোর অনুভব সব কেমন যেন অসম্পূর্ণ লাগছিল। ট্রেনে চড়েই কাকিমাকে ফোন করলাম, বললাম, আর কয়েক ঘন্টা, তারপর চাঁদনি রাতে উঠোনে বসে বসে গল্প করব, তোমাকে নিয়ে একসাথে হাঁটব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে কাকিমা বললেন, তোকে ছাড়া যেন এই বাড়িটা শুধুই একটা গাছবিহীন উঠোন। সেই কথার পর আমার মনটা যেন ভরে গেল এক মায়ায়। বাড়ি পৌঁছে দেখলাম কাকিমা উঠোনে দাঁড়িয়ে আছেন, হাতে আমার প্রিয় পায়েসের হাঁড়ি, চোখে জল, মুখে হাসি, দুটো একসাথে। আমি এগিয়ে গিয়ে বললাম, আমি ফিরেছি, আর এবার বেশি দিন দূরে থাকব না। সেই রাত আমরা দুজনেই উঠোনে বসে গল্প করলাম, যেমন আগে করতাম। বুঝলাম, সময় যতই যাক, দূরত্ব যতই হোক, আমাদের সম্পর্কটা একবার গড়া হয়ে গেছে, যার মূলে আছে বিশ্বাস, ভালোবাসা আর একসাথে থাকার প্রতিশ্রুতি। আমরা জানতাম সামনে আরও পথ আছে, আরও চ্যালেঞ্জ আছে, কিন্তু এবার আমরা